প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা সবাই জানো, কোভিড-19 পরিস্থিতির কারণে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ কামরুল হাসান স্যার, প্রভাষক, ম্যানেজমেন্ট বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এবং আজকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার উপকরণসমূহ, অর্থাৎ যেই বিষয়গুলোকে ইংরেজিতে 6M বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমে আমি বৈশিষ্ট্য শব্দটি নিয়ে একটু আলোচনা করতে চাই। বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটি বস্তু বা কোনো ব্যক্তির এমন কিছু গুণ বা ট্রেটস যেগুলো সেই ব্যক্তি বা বস্তুকে অন্য আরেকজন ব্যক্তি বা অন্য আরেকটি বস্তু থেকে আলাদা করে। অর্থাৎ আমরা যদি বলতে চাই, এটা সর্ট অফ ডিস্টিংগুইশিং ক্যারেক্টার। যেমন যে একটা ছেলে এবং একটা মেয়ে, হ্যাঁ, এই দুজন মানুষকে আমরা কিভাবে আলাদা করতে পারি? স্বাভাবিকভাবে ধরা হয় বা দেখা যায় যে আমাদের বাংলাদেশে ছেলেরা প্যান্ট শার্ট পরে বা মেয়েরা শাড়ি পরে। হয়তো বর্তমান যুগে দেখা যায় অনেক ছেলে বা বিশেষ করে মেয়েরা হয়তো ওয়েস্টার্ন পোশাকগুলো পরে, যেটা অনেকটা ছেলেদের মতো, কিন্তু ছেলেরা কিন্তু কখনো শাড়ি পরে না। অর্থাৎ যখন কোনো মানুষকে আমরা শাড়ি পরা দেখি, আমরা স্বাভাবিকভাবে ধরে নেই এ হচ্ছে মেয়ে। তো এটা হচ্ছে মেয়েদের একটা বৈশিষ্ট্য যে মেয়েরা শাড়ি পরে। তো একইভাবে ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে ব্যবস্থাপনার বিষয়টি অন্যান্য বিষয় থেকে অনেকটা স্বতন্ত্র মর্যাদা লাভ করেছে। তো আজকে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করব। তো প্রথম বৈশিষ্ট্য যেটি আছে সেটি হচ্ছে অবিরাম প্রক্রিয়া। ব্যবস্থাপনা হচ্ছে অবিরাম প্রক্রিয়া, কারণ হচ্ছে এটি একবার শুরু হলে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে শেষ হয়ে আবার শুরু হয়। যেমন প্রতিটি প্রতিষ্ঠান যখন শুরু হয়, ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করবার জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়। ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করবার জন্য প্রতিষ্ঠানে যে যাবতীয় সম্পদ বা রিসোর্সেস থাকে সেগুলোকে সংগঠন করা হয় এবং একটি নির্দিষ্ট সময় শেষে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এই লক্ষ্য বা উদ্দেশ্যের সঙ্গে প্রতিষ্ঠানের যে কার্যাবলী বা অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটাকে তুলনা করা হয়। এর মাধ্যমে যদি কোনো ডেভিয়েশন বা বিচ্যুতি থেকে থাকে সেটা বের করা হয় এবং এই যে বিচ্যুতি গুলো যাতে পরবর্তীতে না ঘটে এই জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই সংশোধনমূলক ব্যবস্থার উপর ভিত্তি করে পরবর্তী বছরে আবার পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা বিষয়টি শুধু একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটি অবিরামভাবে চলতে থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত এক্সিস্ট করবে বা পরিচালিত হবে, ঠিক ব্যবস্থাপনাও ততদিন পর্যন্ত সেই প্রতিষ্ঠানে বিদ্যমান থাকবে। এর জন্য ব্যবস্থাপনাকে বলা হয় একটি অবিরাম প্রক্রিয়া। এরপরে আছে লক্ষ্য অর্জনের উপায়। যে কোনো প্রতিষ্ঠানই কোনো একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয়। ঠিক আছে, আমরা যদি এক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসার কথা বলি, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। অন্যদিকে যেগুলো ব্যক্তিগত ব্যবসা বা কোম্পানি আছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যেমন তোমরা যারা ফরিদপুর শহরে আছো তারা সবাই হয়তো দেখেছো আমাদের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের পাশে একটি মেগামল রয়েছে, ইনফিনিটি মেগামল। তো তারা এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের প্রতিষ্ঠানের ভিতরে তুমি যাবা, দেখবা চমৎকার পোশাক আছে, তারপরে কাস্টমারদের বেটার সার্ভিস দেওয়ার জন্য বিক্রয় কর্মী আছে, এসি আছে। তো এই যে বিষয়গুলো আছে কেন? এর মূল কারণ হচ্ছে মুনাফা অর্জন করা। অর্থাৎ তাহলে এক্ষেত্রে ব্যবস্থাপনার ভূমিকাটা কি? ব্যবস্থাপনা হচ্ছে এই যে প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এই মুনাফা অর্জনের ক্ষেত্রে সহায়তা করে। তো কিভাবে সহায়তা করে সেটি আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো যখন করব সেখানে আমরা বিস্তারিত শিখব। এরপরে যেটি রয়েছে সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ ব্যবস্থাপনার বিষয়টি শুধু কোনো একটি প্রতিষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ না, আমাদের মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে এই ব্যবস্থাপনা বিষয়টি রয়েছে।
আমরা যদি রাষ্ট্রের কথা চিন্তা করি সেখানে কি দেখা যায়, প্রতিটা অর্থ বছরে, অর্থাৎ বাংলাদেশের অর্থ বছর শুরু হয় জুলাই মাসে শুরু হয় এবং জুন মাসে গিয়ে শেষ হয়। অর্থাৎ জুলাই মাসের শুরুতে কি দেখা যায় যে একটি বাজেট প্রণয়ন করা হয়। হ্যাঁ, এই বাজেট জিনিসটা কি, এটি হচ্ছে আমরা যে পরিকল্পনার কথা বলি, পরিকল্পনাকে যখন সংখ্যাত্মক আকারে প্রকাশ করা হয় সেটি হচ্ছে বাজেট। এই বাজেট এক্সিকিউশন বা বাস্তবায়ন করবার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুধুমাত্র কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নয়, এটি আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনেও পরিব্যাপ্ত, যার কারণে ব্যবস্থাপনাকে বলা হয় একটি সামাজিক প্রক্রিয়া। এরপরে রয়েছে অস্পর্শনীয়, অর্থাৎ ব্যবস্থাপনাকে স্পর্শ করা যায় না, এটি একটি থিওরিটিক্যাল বিষয়। যা হোক, কি বলছিলাম, ব্যবস্থাপনা হচ্ছে একটি অস্পর্শনীয় বিষয়, অর্থাৎ ব্যবস্থাপনাকে আমরা স্পর্শ করতে পারবো না বা চোখে দেখতে পারবো না, কিন্তু ব্যবস্থাপনাকে ফিল করা যায়। হ্যাঁ, আমার এই কথা শুনে তোমরা অনেকটা আশ্চর্য হতে পারো, স্যার ব্যবস্থাপনাকে কিভাবে ফিল করা যায়। ধরে একটা প্রতিষ্ঠানে যখন ব্যবস্থাপনার কার্যাবলী যেগুলো রয়েছে যখন যথাযথভাবে সম্পাদিত হবে না, তখন প্রতিষ্ঠানের একটা হ্যাপহ্যাজার্ড অবস্থা হবে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যাবে না। অর্থাৎ তুমি তখন বুঝতে পারবে যে ব্যবস্থাপনার কার্যাবলী সঠিকভাবে সম্পাদিত হয়নি। কিন্তু যখন প্রতিষ্ঠানে যথাযথভাবে পরিকল্পনা প্রণয়ন করা হবে, সংগঠনের যে কার্যাবলী আছে সেগুলো বাস্তবায়ন করা হবে, তারপরে হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার যে একটা ব্যাপার আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে সকল কর্মীবৃন্দ রয়েছে তাদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করবার জন্য যথাযথভাবে নেতৃত্ব দেওয়া যাবে, এবং একটি নির্দিষ্ট সময় শেষে যখন প্রপার নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যাবে তখন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে। অর্থাৎ যখন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যাবে তখন প্রতিষ্ঠানের ভেতরে একটা বিপুল আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ধরো যে আমরা এই ইনফিনিটি মেগামলের কথা বলেছিলাম, ধরলাম 2020 সালে এই প্রতিষ্ঠানের যে মোট মুনাফার লক্ষ্যমাত্রা রয়েছে 20 লাখ টাকা। তো সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠানে 20 লক্ষ টাকা মুনাফা অর্জন সম্ভব হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠান তার যে রয়েছে সেলসম্যান রয়েছে, তারা চাইলেই সেই সেলসম্যানদেরকে ইনসেন্টিভ দিতে পারবে, তাদের যে বোনাস আছে সেগুলো দিতে পারবে। এতে কি হবে, তাদের ভিতরে একটা জব স্যাটিসফ্যাকশন কাজ করবে, আর তারা যখন জব স্যাটিসফ্যাকশন প্রপারলি পাবে ওই প্রতিষ্ঠানের কাজের প্রতি তারা ভালোভাবে মনোনিবেশ করবে। এতে করে কি হবে, প্রতিষ্ঠানের পরবর্তী যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে সেগুলো অর্জন করা সম্ভব হবে। কিন্তু যদি ওই 20 লক্ষ টাকার লক্ষ্যমাত্রা অর্জিত না হয়, তাহলে কর্মীরা তাদের যে জব স্যাটিসফ্যাকশন সেটা পাবে না। কারণ হচ্ছে এক্ষেত্রে যদি প্রতিষ্ঠানে মুনাফা অর্জন না হয় সেক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া সম্ভব হবে না, তাদেরকে যে বোনাস সেগুলো দেওয়া সম্ভব হবে না। তাহলে কি হবে, প্রতিষ্ঠানের যে নিয়োজিত কর্মীবৃন্দ রয়েছে তারা অনেকটা হতাশ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি যে ব্যবস্থাপনা কার্যাবলী যদি সুষ্ঠুভাবে সম্পাদন না হয় তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায় না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এগুলো ফিল করা যায়, প্রতিষ্ঠানে যে পরিবর্তন চলে আসছে সেটা ফিল করা যায়, বাট কখন স্পর্শ করা যায় না। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় একটি অস্পর্শনীয় বিষয়। আচ্ছা, এরপরে রয়েছে দলীয় কর্মপ্রতিষ্ঠা। একটি প্রতিষ্ঠানে যতগুলো কর্মী নিয়োজিত থাকে ব্যবস্থাপনায়, সেই কর্মীদের কার্যাবলীকে কি করবে, একত্রিত করবে। কেন? একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করবার জন্য। ধরো আমরা ইনফিনিটি মেগামলের কথা বলেছিলাম, এখানে 20 জন সেলসম্যান রয়েছে। এখন এই 20 জন সেলসম্যান যদি তাদের লক্ষ্যকে একটা নির্দিষ্ট বিন্দুতে টার্গেট করে তাহলে তাদের লক্ষ্য সহজ অর্জন করা যাবে। কিন্তু যদি এই কর্মীবৃন্দ কি করলো, সবাই যার যার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করলো, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় একটি দলীয় কর্মপ্রচেষ্টা। এরপরে রয়েছে অর্থনৈতিক সম্পদ। তোমরা হয়তো এটা শুনে আশ্চর্য হতে পারে, স্যার ব্যবস্থাপনাকে কেন অর্থনৈতিক সম্পদ বলা হয়।
ব্যবস্থাপনার সঙ্গে তো অর্থের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ব্যবস্থাপনার সঙ্গে অর্থের সরাসরি সম্পর্ক নেই, কিন্তু ব্যবস্থাপনা কি করবে, একটি প্রতিষ্ঠানের যে সকল রিসোর্সেস থাকবে সেটার প্রপার ব্যবহার নিশ্চিত করবে। এখন তোমার প্রতিষ্ঠানের সম্পদ রয়েছে, কিন্তু তুমি যদি তোমার সম্পদগুলোকে যথাযথ ব্যবহার না করতে পারো, তাহলে সেই সম্পদ থাকাও যে কথা, না থাকা এর মধ্যে কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে ব্যবস্থাপনা কি করবে, তোমার যে সম্পদ রয়েছে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে সেটা অর্জনে সাহায্য করবে। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় অর্থনৈতিক সম্পদ। আচ্ছা, এরপরে রয়েছে ইউনিভার্সালিটি, অর্থাৎ ব্যবস্থাপনা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটাকে মানব জীবনের সর্বস্তরে প্রয়োগ করা যায়। অর্থাৎ আমরা যদি বলি যে ব্যবস্থাপনার যে মৌলিক নীতিমালাগুলো যেমন বাংলাদেশের জন্য যেভাবে প্রযোজ্য, ইউরোপ আমেরিকা তাদের জন্য একইভাবে প্রযোজ্য। এই ক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। হয়তো হতে পারে যে বাংলাদেশের মানুষের কালচার বা ইউরোপ আমেরিকার যে কালচার সেটা ভিন্ন ভিন্ন, বাংলাদেশের মানুষের চাহিদা ইউরোপ আমেরিকা বা মিডল ইস্ট এইসব দেশের যে চাহিদা সেটা ভিন্ন হতে পারে। অর্থাৎ এই ভিন্নতার কারণে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হবে, কিন্তু ব্যবস্থাপনার যে মৌলিক নীতিমালা আছে বা ব্যবস্থাপনার যে কোর কিছু বিষয় আছে এগুলো সব জায়গায় একই রকম, এটা কোনো ধরনের পরিবর্তন ঘটে না। হয়তো যারা ব্যবস্থাপক থাকে তারা তার প্রতিষ্ঠানের যে কর্মী থাকে তাদেরকে মোটিভেট করবার জন্য বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে, কিন্তু ব্যবস্থাপনার মৌলিক নীতিমালাগুলো কখনো চেঞ্জ হয় না। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় ইউনিভার্সাল। আচ্ছা, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান ও কলা। তো একটা মজার গল্প বলে নিচ্ছি তোমাদের ক্ষেত্রে, যে কলা কিছুদিন আগে বা কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হচ্ছিল আর কি, তো হঠাৎ করে একটি ছেলে, খুব সম্ভবত ইংলিশ মিডিয়ামের হবে, তো এসে একজন জিজ্ঞেস করছিল, ভাইয়া ব্যানানা বিল্ডিংটা কোথায় অবস্থিত, মানে ব্যানানা বিল্ডিং। অর্থাৎ সে ভেবেছে যেহেতু কলার ইংরেজি হচ্ছে ব্যানানা, তো ব্যানানা বিল্ডিং মানে কলা ভবনটা কোথায় অবস্থিত। তো যাকে জিজ্ঞেস করেছিল সে প্রথমে কিছুটা কনফিউজ, ঢাকা ইউনিভার্সিটিতে ব্যানানা বিল্ডিং বলতে কিছু নেই। তো পরে সে ছেলে চিন্তা করলো, আচ্ছা হ্যাঁ, পরে জিজ্ঞেস করেছে ভাইয়া কলা ভবনে, হ্যাঁ 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 কলা ভবন, আচ্ছা আপনি এপাশ দিয়ে যান। তো যা হোক, তো এখানে কলা বলতে কিন্তু আসলে ব্যানানাকে মিন করে না, এখানে কলা হচ্ছে কি আর্ট বা ওয়ে বা কৌশল। তো আচ্ছা যা হোক, আমরা প্রথমে বলছিলাম বিজ্ঞান ও কলা। বিজ্ঞান হচ্ছে একটি বিশেষ জ্ঞান, অর্থাৎ জ্ঞানের বি হচ্ছে একটি উপসর্গ, আর এখানে বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে, আর জ্ঞান অর্থাৎ বি প্লাস জ্ঞান, বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান। অর্থাৎ আমরা চারিদিকে যে বিষয়গুলো দেখি সেই বিষয়গুলো পর্যবেক্ষণ এবং এগুলো গবেষণা করার মাধ্যমে যে বিশেষ জ্ঞান পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান। আর অন্যদিকে কলা বলতে কোনো উপায়কে বোঝায়, অর্থাৎ আমরা যে পদ্ধতির মাধ্যমে আমরা গবেষণার মাধ্যমে যে জ্ঞান পেয়ে থাকি, যে পদ্ধতির মাধ্যমে ওই জ্ঞানকে বাস্তব কোনো সমস্যার সমাধান করবার জন্য প্রয়োগ করা হয় সেটিকে বলা হয় কলা। অর্থাৎ আমরা যদি একটি বাস্তব উদাহরণের সাহায্যে দেখাতে পারি, আমরা হসপিটালে দেখি যে এক্সরে মেশিন, হ্যাঁ এক্সরে মেশিন কি করছে, কোন একজন বিজ্ঞানী এক্সরে মেশিনটা আবিষ্কার করেছে, কিন্তু এটি সমস্যার সমাধানের জন্য প্রয়োগ করছে কি ডক্টর, ঠিক আছে। এক্ষেত্রে যে সায়েন্টিস্ট বা বিজ্ঞানী তাকে বলা, তার যে আবিষ্কার এটাকে বলা হয় বিজ্ঞান, আর এই যে ডক্টর যে বাস্তব সমস্যার সমাধান করবার জন্য এক্সরে মেশিনটা ব্যবহার করছে এটাকে বলা হবে কলা, ঠিক আছে। তো ব্যবস্থাপনাকে একদিকে বিজ্ঞান বলা হয়, অন্যদিকে কলাও বলা হয়। তো ব্যবস্থাপনাকে বিজ্ঞান কেন বলা হয়, আমরা তোমরা যখন উপরে ক্লাসে যাবে সেখানে দেখবে তোমরা বিজনেস ম্যাথমেটিক্স পড়বে, তোমরা স্ট্যাটিস্টিক্স পড়বে, বা তোমরা যে বিজ্ঞানের বিভিন্ন সূত্র আছে সেগুলো তোমরা দেখবে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য অ্যাপ্লাই করবে। এর জন্য ব্যবস্থাপনাকে বলা হয় বিজ্ঞান, কিন্তু এটা সায়েন্স, বাট এটা পিওর সায়েন্স না, ঠিক আছে, এটা পিওর সায়েন্স না। আর অন্যদিকে ব্যবস্থাপনাকে কলা কেন বলা হয়, যে আমরা যে কিছু বিজ্ঞানের কথা বললাম, ধরো আমরা একটি বাজার গবেষণা করছি, হ্যাঁ, অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে ফরিদপুরের যে জনসংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, জনসংখ্যাগুলো রয়েছে, এক্ষেত্রে আমার এই জনসংখ্যার বা যে ভোক্তা রয়েছে এই ভোক্তাদের যে কত পার্সেন্টের বয়স, হ্যাঁ কত পার্সেন্টের বয়স 10 বছর নিচে,
কত পার্সেন্টের বয়স 20 বছরের নিচে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করলাম, তথ্য সংগ্রহ করলাম। হ্যাঁ, তথ্য সংগ্রহ করলাম এবং এই যে তথ্য সংগ্রহ করার পর সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করবার জন্য বিভিন্ন সায়েন্টিফিক মেথড আমরা সেক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পরিসংখ্যান ব্যবহার করতে পারি, আমরা ম্যাথমেটিক্সের বিভিন্ন টার্ম ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে এই যে সংগৃহীত যে তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে ধরলাম যে আমার 5% কাস্টমার রয়েছে যাদের বয়স হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে। ধরো তুমি কি করবে, তথ্যগুলো সংগ্রহ করে তুমি নতুন একটি প্রোডাক্ট, অর্থাৎ ধরো কি করবে, তুমি শীতের পোশাক বাজারে ছাড়বে। সেক্ষেত্রে এই যে তুমি 20% বা সরি 5%-এর কথা বললাম যাদের বয়স হচ্ছে 10 থেকে 20 বছরের মাঝে, তাহলে তুমি কি করবে, এই পরিমাণ অর্থাৎ ধরো 5%-এ ধরো তোমার জনসংখ্যা রয়েছে 2000, তাহলে 2000 মানুষের জন্য তুমি কি করবে, পোশাক আশাক বানাবে যাদের বয়স হচ্ছে 10 থেকে 20 বছরের মাঝে। কারণ হচ্ছে আজকে যে ভদ্রলোক বা ভদ্রমহিলার বয়স হচ্ছে 60 বছর আর যার বয়স হচ্ছে 10 থেকে 20-এর মাঝে, তাদের যে চাহিদা বা তাদের যে রুচি এটা সম্পূর্ণ আলাদা। তো কি বলছিলাম যে কলা এবং বিজ্ঞান, তাহলে আমরা কি করতে পারি যে ব্যবস্থাপনা এভাবে বিজ্ঞান এবং কলাকে তার সমস্যার সমাধান করবার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ সমূহ বা 6M। 6M কে বলা হয় কি, দেখি আমরা একটা একটা করে বিশ্লেষণ করতে যাচ্ছি, দেখি। হ্যাঁ, আচ্ছা, তোমরা প্রথমে অবাক হয়েছে স্যার যে আপনি পড়াচ্ছেন 6M, সেখানে মার্ক জাকারবার্গ, হ্যাঁ উনি হচ্ছেন ফেসবুকের ইনভেন্টর। আর এপাশে আমরা দেখতে পাচ্ছি যে আছেন, এই যে প্রথমে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন গুগলের ইনভেন্টর ছিলেন দুজন, উনি হচ্ছেন ল্যারি পেজ আর উনি হচ্ছেন স্যার সের্গেই ব্রিন। ঠিক আছে, ওনারা দুজন হচ্ছেন কি গুগলের ইনভেন্টর বা আবিষ্কারকর্তা, বাংলায় যাকে বলা হয়। তো কথা হচ্ছে এখানে 6M এর সঙ্গে এই যে মার্ক জাকারবার্গ বা ল্যারি পেজ বা সের্গেই ব্রিন, এদের সম্পর্কটা কোথায়? ঠিক আছে, এদের সম্পর্কটা কোথায়? তো আমরা যে আচ্ছা ঠিক আছে, একটু এগিয়ে দেখি কি আসে। হ্যাঁ, রাইট, এর হচ্ছে কি মানুষ, অর্থাৎ আমার যে ম্যানেজমেন্টের 6M এর প্রথম এমটা হচ্ছে কি মেন বা HR। এখন HR বলতে বোঝায় আসলে হিউম্যান রিসোর্স, অর্থাৎ ল্যারি পেজ বা সের্গেই ব্রিন বা আমরা মার্ক জাকারবার্গের কথা বললাম, ওনারা সকলেই কিন্তু মানুষ। এখন কথা হচ্ছে সাধারণ মানুষ এবং এই মানুষ, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা হচ্ছে হিউম্যান রিসোর্স, এরা হচ্ছে মানব সম্পদ। এরা কি করেছে, গুগল আবিষ্কার করেছে। আজকে তোমার কোনো একটা তথ্যের দরকার, তুমি চাইলে সহজে গুগল ব্রাউজ করতে পারো। পৃথিবী তুমি যে প্রান্তে থাকো না কেন, তোমার যেই তথ্যের দরকার হোক না কেন, তুমি খুব সহজেই গুগল করে সেটা পেয়ে যেতে পারো। অন্যদিকে মার্ক জাকারবার্গ কি করেছে, একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আবিষ্কার করেছে। এর মাধ্যমে তুমি কি করতে পারছো, পৃথিবীর যত মানুষ রয়েছে তুমি চাইলে সকলের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারছো। তোমার যে বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে না গত 10 বছর, তাকে তুমি দেখতে পাচ্ছ মেসেঞ্জার ভিডিও কল করার মাধ্যমে। অর্থাৎ কি করেছে, আমাদের যে সোশ্যাল লাইফ তারা কি করেছে, ড্রামাটিকলি চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে ম্যানেজমেন্টের কি প্রথম উপাদান হচ্ছে কি মেন, অর্থাৎ তাহলে আমরা এই 3জন মানুষের দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে সমাজ পরিবর্তনের জন্য মানুষের অবদান কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এরপরেটা আমরা দেখি। হ্যাঁ, এবার রয়েছে কি মেশিন। ধরো তোমার অনেক সম্পদ রয়েছে, ঠিক আছে, তোমার অনেক সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, কড়ি রয়েছে, সেই অর্থ দিয়ে কি করলে, তুমি কাঁচামাল সংগ্রহ করলে। এখন তোমার কাঁচামাল সংগ্রহ কেন করেছো? কাঁচামাল সংগ্রহ করেছো কোনো একটি পণ্য বানানোর জন্য। এখন ধরো সেই কাঁচামাল প্রসেস করবার জন্য তোমার কি দরকার, মেশিনারিজ দরকার। ঠিক আছে, তো এটি হচ্ছে কি সেকেন্ড এম, অর্থাৎ মেশিন বা যন্ত্রপাতি। এই মেশিন কি করবে, তুমি যে কাঁচামাল সংগ্রহ করেছো সেই সংগৃহীত কাঁচামাল মানুষের ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করবে। এখন মেশিন কেন গুরুত্বপূর্ণ? ধরো তুমি একজন ফার্নিচার ব্যবসায়ী, ঠিক আছে, তুমি একজন ফার্নিচার ব্যবসায়ী। এখন তুমি একটা দোকান করেছো, তোমার দোকানে কেউ একজন গেলেন যে একটা ফার্নিচার কেনার জন্য, তুমি তাকে কি করলে, বিশাল 1 খণ্ড কাঠের কাঠের একটা পাইল তাকে দিলে যে হ্যাঁ আপনি এটা দিয়ে কি করবেন, এটা দিয়ে আপনি ফার্নিচার বানিয়ে নেন। তাহলে
ধরো একটা ফার্নিচার দেয় 20,000 টাকা, তুমি যদি কাঠের ওই পাইলটাকে 1,000 টাকা অফার করে, সে কিন্তু সেটা কিনবে না। কারণ হচ্ছে কাঠের সে পাইল বা কাঠের যে টুকরো বা খণ্ড সেটি কিন্তু ব্যবহারযোগ্য না। তার যে চাহিদা, সেই চাহিদা ওই কাঠের টুকরো বা খণ্ড দিয়ে পূরণ করা সম্ভব না। বা আমি যদি আমি যে শার্টটি পরে আছি শার্টের কথা বলি, এই শার্টের ধরো মূল উপকরণ হচ্ছে কটন। এখন আমার হচ্ছে শার্ট দরকার। এখন আমি দোকানে গিয়ে যদি বলি ভাই আমাকে একটা শার্ট দেন, উনি কি করলেন আমাকে কটন দিলেন, আমি কি কটন নিব না? আমি কখনোই কটন নিব না। কারণ হচ্ছে কি, ওই কটন দিয়ে আমি কিন্তু আমার চাহিদা পূরণ করতে পারবো না। অর্থাৎ আমার এটি শার্ট দরকার কেন, আমার শরীরকে ঢাকার জন্য। কটন দিয়ে কিন্তু আমার শরীরকে ঢাকতে পারবো না। তাহলে এক্ষেত্রে মেশিনের ভূমিকাটা কি? মেশিন হচ্ছে আমাদের যে কাঁচামাল বা কাঁচামাল রয়েছে, কাঁচামালগুলো কি করবে, মানুষের ব্যবহারযোগ্য যে পণ্যে বা আমাদের যে সেবার প্রয়োজন সেবায় রূপান্তর করবে। আর এটি হচ্ছে দ্বিতীয় এম, অর্থাৎ ম্যানেজমেন্টের যে 6টি এম রয়েছে, 6M, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে মেশিন বা যন্ত্রপাতি। আচ্ছা, এরপরে কি রয়েছে? ম্যাটেরিয়ালস। ওকে, ধরো আমার যন্ত্রপাতি রয়েছে, আমার মানুষ রয়েছে। এখন যাকে ঘিরে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কার্যাবলী, কার্যাবলী সম্পাদন করবার জন্য কি দরকার, অর্থাৎ যে কাজকে ঘিরে একটা ব্যবসা প্রতিষ্ঠান আবর্তিত হবে। ধরো তুমি কিসের ব্যবসা করছো, বা তুমি একটি দিয়েছো, কনফেকশনারি দিয়েছো, বা ফাস্ট ফুডের দোকান দিয়েছো। তোমার ফাস্ট ফুডের দোকানে কি সেল হচ্ছে? পিৎজা সেল হচ্ছে, বার্গার সেল হচ্ছে। এখন ধরো তোমার মানুষ আছে, অর্থাৎ ম্যানেজমেন্টের যে 6M এর প্রথম 2টি এম রয়েছে, তোমার মেশিন রয়েছে, মানুষ রয়েছে, কিন্তু তোমার কাঁচামাল নেই বা ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি যে বার্গার তৈরি করবে, বার্গার তৈরি করবার জন্য তোমার বান দরকার, সেটা নেই, বা তোমার পিৎজা তৈরি করবার জন্য যে ম্যাটেরিয়ালস সেগুলো নেই। তাহলে কিন্তু তোমার মানুষের কোনো কাজে লাগবে না, বা তোমার মেশিন সেগুলো কাজে লাগবে না। তাহলে কি দরকার? তোমার কাঁচামাল দরকার। ঠিক আছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ছবিতে ক্রুড অয়েল দেখতে পাচ্ছি। ক্রুড অয়েল তোমরা হয়তো অনেকেই যখন যারা নিউজ পেপার পড়ছো বা সংবাদপত্র বা টেলিভিশন দেখো, মাঝে মাঝে হয়তো দেখে থাকবে যে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি এত টাকা বৃদ্ধি পেয়েছে। তো ক্রুড অয়েল হচ্ছে আমরা যে বিভিন্ন জ্বালানি, অর্থাৎ যে ডিজেল বা পেট্রোল, তারপর হচ্ছে কেরোসিন, এগুলো বা ব্যবহার করে থাকি, তার মূল উপাদান হচ্ছে ক্রুড অয়েল। অর্থাৎ এই ক্রুড অয়েলকে প্রসেসিং করে আমাদের যে ডিজেল, তারপর হচ্ছে পেট্রোল, তারপর হচ্ছে অকটেন, এগুলো পাওয়া যায়। আর সর্বশেষ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিন। এই বিটুমিনটা হচ্ছে রাস্তার যে আমরা পিচ ঢালাই বলি, পিচ ঢালাইয়ের কাছে বিটুমিন ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা কি বলতে পারি যে একটি অয়েল রিফাইনারি যে প্রতিষ্ঠান, তাদের কাছে ক্রুড অয়েল হচ্ছে মূল কাঁচামাল। অর্থাৎ এই ক্রুড অয়েল বা কাঁচামালকে প্রসেসিং করে তারা এই ডিজেল, অকটেন, পেট্রোল এক্সেট্রা তৈরি করে থাকে। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখি। এরপরে রয়েছে অর্থ। অর্থাৎ তোমার কাছে রয়েছে, ধর মেশিন রয়েছে, মেন রয়েছে, অর্থাৎ মানুষ রয়েছে, কাঁচামাল রয়েছে, কিন্তু তোমার কাছে যদি অর্থ না থাকে তুমি সেগুলোর ব্যবস্থা করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ বলতে যাচ্ছি, ধরো তুমি সব প্ল্যান করেছো, তোমার কি পরিমাণ কাঁচামাল লাগবে সেটা প্ল্যান করেছো, তোমার কি পরিমাণ মেশিন লাগবে সেটা প্ল্যান করেছো, তোমার কি পরিমাণ মেন বা হিউম্যান রিসোর্স লাগবে সেটা প্ল্যান করেছো। যদি তোমার অর্থ না থাকে তাহলে তোমার এই প্ল্যান কিন্তু কখনো বাস্তবায়ন সম্ভব হবে না, এগুলো কখনো এক্সিকিউট করা সম্ভব হবে না। এই জন্য অর্থকে বলা হয় কি লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের প্রাণ শক্তি বলা হয় অর্থকে। অর্থাৎ অর্থ কি করবে, তোমার যে অন্যান্য ম্যানেজমেন্টের অন্যান্য যে এমগুলো আছে সেগুলোকে ক্রয় করতে পারে, সেগুলো ব্যবস্থা করতে সাহায্য করবে। এখানে আমি এক পাশে দেখিয়েছি বাংলাদেশি টাকা, আর অন্য পাশে দিয়েছি আফ্রিকান একটা কান্ট্রির যে কারেন্সি সেটা দেখিয়েছি। ঠিক আছে, তো তোমরা এখানে আমি একটা জিনিস তোমাদের একটু বলে রাখি। দেখো, বাংলাদেশের এখানে রয়েছে 1000 টাকার নোট, আর আফ্রিকান যে উগান্ডার নামক একটি দেশ আছে তাদের এখানে রয়েছে দেখো 50,000 টাকার নোট, এখানে রয়েছে 10,000 টাকার নোট, 20,000 টাকার নোট। তো এগুলো কেন ঘটছে আসলে? বাংলাদেশে কেন 20,000 টাকার নোট বা 50,000 টাকার নোট নেই, কিন্তু এই উগান্ডা বা আমরা জিম্বাবুয়ের কথা বলি সেখানে মিলিয়ন ডলারের কারেন্সি রয়েছে? কারণ কি? কারণ হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ একটি দেশে যখন ইনফ্লেশনের মাত্রা যখন অনেক বেশি হয় তখন এগুলো ঘটে থাকে। ইনফ্লেশনটা কেন ঘটে থাকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। তারপরে একটু বলে রাখি যে যখন একটি দেশে প্রোডাকশন কমে যায় এবং মানি সাপ্লাই বেড়ে যায়, তখন মূলত ইনফ্লেশন ঘটে থাকে। এটা হচ্ছে মূল কারণ। এর বাইরে অনেকগুলো আনুষঙ্গিক কারণ রয়েছে,
যার কারণে ইনফ্লেশন হয়ে থাকে। আচ্ছা, আমরা সামনের দিকে এগিয়ে দেখি কি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক আর একটি বাচ্চাকে কি বাচ্চাটা একটি সুপার শপের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ এটি আমরা কি ধারণা করতে, এটা হচ্ছে কাস্টমার। ওকে, হ্যাঁ, দেখি কি আসে। প্রায় বাজার বা মার্কেট। তো মার্কেট বলতে আমরা কি বুঝি? ছোটবেলা বিশেষ করে আমাদের সময়টাতে এটা ছিল, ওই সময় কপি গাইড ছিল, আমরা এসে পড়তাম যে ভিলেজ মার্কেট। তো সেখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশনের মধ্যে একটি লাইন থাকতো অলওয়েজ, যে এ ভিলেজ মার্কেট ইজ এ প্লেস, এ ভিলেজ মার্কেট ইজ এ প্লেস। এই যে একটি প্লেস, মার্কেট কিন্তু কখনো প্লেস না, ঠিক আছে। তোমরা সবসময় মাথায় রাখবে, মার্কেট বলতে কোনো প্লেসকে বোঝায় না। মার্কেটিং এর ভাষায় মার্কেট বলতে কোনো প্লেস বোঝায় না, ঠিক আছে। তাহলে মার্কেটটা কি? মার্কেট হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি। অর্থাৎ বর্তমানে আমার যে ক্রেতা রয়েছে এবং ভবিষ্যতে আমার যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে যাদের ক্রেতা হওয়ার সম্ভাবনা আছে, তাদের সমষ্টিকে বলা হয় মার্কেট। আবার বলছি, মার্কেট বলতে কখনো কোনো স্থানকে বোঝায় না। আমাদের অনেক শিক্ষিত মানুষ বা আমাদের অনেক হায়ার এডুকেটেড, তাদের ভেতরে দেখে এই ভুলটা করে থাকেন। এখন তারা হয়তো ওভাবে খেয়াল করেন না যে মার্কেট বলতে কোনো স্থানকে বোঝায়। কারণ হচ্ছে, মার্কেট যদি কোনো স্থান হয়ে থাকতো তাহলে বর্তমানে যে অনলাইন মার্কেটগুলো রয়েছে, আমরা daraz.com এর কথা বলতে পারি, ই ভ্যালির কথা বলতে পারি, তারপর হচ্ছে ফেসবুকের যে বিভিন্ন কি রয়েছে পেজগুলো রয়েছে, তারপরে হচ্ছে আমরা এখানে .com, বিক্রয়.com ইত্যাদির কথা বলতে পারি। এরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ না, ঠিক আছে। এরা কিন্তু কোনো নির্দিষ্ট স্থান ব্যবহার করে না। এরা কিভাবে করে? অর্থাৎ আপনি ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে একটি পণ্য অর্ডার করবেন, তারা কি করবে? ওই পণ্যটি আপনার কাছে পৌঁছে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ক্রেতা এবং বিক্রেতা একসাথে করছে না, মানে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হচ্ছে না, বা কোনো একটি নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় একত্রিত হচ্ছেন না, যেটা বলেছি। তারা কি করছে? অনলাইনের মাধ্যমে পণ্যদ্রব্য কেনাকাটা করছে। তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেট বলতে আসলে কোনো স্থানকে বোঝায় না, ঠিক আছে। মার্কেট বলতে মার্কেটিং এর ভাষায় বোঝানো হয় বর্তমান এবং ভবিষ্যতে যে সকল লোকজন আমার ক্রেতা হতে পারে তাদের সমষ্টিকে বলা হয় মার্কেট। এখন কথা হচ্ছে 6M এর ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে মার্কেটটা কেন গুরুত্বপূর্ণ। আমরা 6M এর পূর্ববর্তী যে 4টি M এর কথা বলেছি, যে প্রথমে মানুষের কথা বলেছি, মেশিনের কথা বলেছি, ম্যাটেরিয়ালসের কথা বলেছি, মানির কথা বলেছি, ঠিক আছে। অর্থাৎ আমরা মানি বা অর্থ ব্যবহার করার মাধ্যমে, অর্থ দিয়ে আমি মানুষজনকে হায়ার করলাম, আমি কাঁচামাল ক্রয় করলাম, মেশিনারিজ ক্রয় করলাম। তো এগুলো প্রসেসিং করার মাধ্যমে আমি কি করেছি? পণ্য উৎপাদন করেছি, ঠিক আছে। পণ্য উৎপাদন করেছি। এখন উৎপাদিত পণ্যের যদি ক্রেতা না থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা কখনো চলবে না। অর্থাৎ আমাদের পণ্যদ্রব্য উৎপাদন করা হয় কাদের জন্য? পণ্যদ্রব্য উৎপাদন করা হয় ক্রেতার জন্য। অর্থাৎ আমার যদি ক্রেতা না থাকে, আমার মার্কেট না থাকে, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য কখনো বিক্রয় হবে না। আর উৎপাদিত পণ্য যদি বিক্রয় না হয় তাহলে আমার প্রতিষ্ঠানের যে খরচ, আমার কাঁচামাল বাবদ যে খরচ, আমার হিউম্যান রিসোর্স বাবদ যে খরচ, আমার যে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে পরিচালন বা অপারেটিং কস্ট, সেটা আমি পরিশোধ করতে পারবো না। তাহলে কি হবে? আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি কি হবে? আমার ব্যর্থতায় পরিণত হবে। তো এক্ষেত্রে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মার্কেট বা বাজার। আচ্ছা, এরপরে কি রয়েছে? পদ্ধতি। অর্থাৎ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? পদ্ধতি হচ্ছে কোনো একটি লক্ষ্য অর্জন করার উপায়, ঠিক আছে। কোনো একটি লক্ষ্য অর্জন করার উপায় হচ্ছে কি? পদ্ধতি। অর্থাৎ ম্যানেজমেন্টের আগে আমি যে এমগুলোর কথা বলেছিলাম, তোমার কাছে সেই সমস্ত এমগুলো রয়েছে। তোমার কাছে মানি রয়েছে, তোমার কাছে মার্কেট রয়েছে, তোমার কাছে মেন রয়েছে, তোমার কাছে ম্যাটেরিয়ালস রয়েছে, মেশিন রয়েছে, ওকে। কিন্তু এখন কোন পদ্ধতিতে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে সেটা তোমাকে নির্দিষ্ট করতে হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা একটি মাইক্রো প্রসেসরের গঠন দেখতে পাচ্ছি। অর্থাৎ একটি মাইক্রো প্রসেসর কি করে? সে একটি ইনপুট ডিভাইসের সঙ্গে কি করে? ইনপুট গ্রহণ করে। ইনপুট গ্রহণ করার মাধ্যমে সেটি প্রথমে কোথায় যায়? প্রথমে সেটিকে এই যে আমরা যে মেমরি দেখতে পাচ্ছি এখানে গিয়ে জমা হয়। তারপর সেটি অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অর্থাৎ লজিক্যাল যে কাজগুলো আছে, গাণিতিক কাজ, সেগুলো সম্পাদন করে। কন্ট্রোল ইউনিট সেটাকে নিয়ন্ত্রণ করে এবং রেজিস্টারে সীমিত সময়ের জন্য সংরক্ষণ হয়।
এবং একটি নির্দিষ্ট সময় শেষে কি করে সেটিকে এই যে আউটপুট ডিভাইস দেখতে পাচ্ছি, আউটপুট ডিভাইসের মাধ্যমে পার্মানেন্টলি সেটাকে জমা রাখে। একইভাবে প্রতিটি প্রতিষ্ঠানেরই এরকম একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে তুমি কোন ধরনের পদ্ধতি ব্যবহার করবে, কোন ধরনের পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে তুমি তোমার প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করবে। অর্থাৎ এই প্রপার পদ্ধতি সিলেকশনের উপরে কি করবে, তোমার প্রতিষ্ঠানের ইফিসিয়েন্সি নির্ভর করবে, তোমার ইফেক্টিভনেস যেটা রয়েছে সেটা এনশিওর করবে। অর্থাৎ যে ধরো তোমার যে মেশিনারিজগুলো রয়েছে, মেশিনারিজগুলোর লেআউট কেমন হবে, অর্থাৎ এটা কি ধরো তুমি কি করছো, তোমার একটি কটন ইন্ডাস্ট্রি রয়েছে, তো সেক্ষেত্রে কি হয়, কটন ইন্ডাস্ট্রিগুলোতে যে সুতা থাকে, সুতাগুলো প্রথমে একটা ইউনিটে দেওয়া হয়, সেটা প্রসেসিং হয়ে পরবর্তী ইউনিটে যায়, সেখানে সুতো হয়, তারপরে একই সাথে যে আবার কি হয়, সুতা থেকে তোমার কাপড় হয়, প্রথমে হয় সাদা কাপড়, তো সাদা কাপড়কে আবার ডাইং করে বিভিন্ন কালারের রূপদান করা হয়। এখন কথা হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন ইউনিটগুলো, এই ইউনিটগুলো তোমার লেআউট কি হবে, তুমি কি একই সাথে যে সুতো হওয়ার পর সেটা থেকে কাপড় বুনবে, হ্যাঁ কাপড় বোনা সেগুলো সেখান থেকে কি তুমি সরাসরি যে ডাইং করবে, এ বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে কি তথ্য। হ্যাঁ, তথ্য রয়েছে ম্যানেজমেন্টের যে 6টি এম রয়েছে, 6টি এম এর মধ্যে কিন্তু তথ্য নেই, 6টি এম এর মধ্যে তথ্য নেই। 6M যে বিশারদ দিয়েছিলেন সেটা আজ থেকে প্রায় অনেক বছর আগে, তখন হয়তো ওই ভদ্রলোক তথ্যের গুরুত্ব বর্তমানে যতটা গুরুত্বপূর্ণ তিনি সেভাবে উপলব্ধি করতে পারেননি। বাট বর্তমানে তথ্যকে বলা হয় সম্পদ, ইনফরমেশন ইজ ওয়েলথ, অর্থাৎ তোমার কাছে যত প্রকার ইনফরমেশন থাকবে তুমি ঠিক ততটা ওয়েলথের মালিক হবে। এখন তথ্য বলতে আমরা কি বুঝি, তথ্য আমাদের কেন দরকার? আমি যে 6M এর কথা বললাম, তোমার কাছে যদি তথ্য না থাকে তুমি কিন্তু 6M এর কার্যাবলী ঠিক মতো করতে পারবে। সেটা কেমন? ধরো তুমি কি করেছো, তুমি ঠিক করেছো ফরিদপুরে একটি কি করবে, যে আমাদের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ আছে, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে নতুন একটি ফাস্ট ফুডের দোকান দিবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে নতুন ফাস্ট ফুডের দোকান দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে ফরিদপুরে যে নাম্বার অফ কাস্টমার রয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তারপরে তথ্য যেটার সম্পর্কে সংগ্রহ করতে হবে যে বর্তমানে কতগুলো প্রতিষ্ঠান এক্সিস্ট করছে, তারপর হচ্ছে যে কাস্টমার রয়েছে তাদের চাহিদা কেমন, তারা কোন কোন খাবারগুলো পছন্দ করে। ঠিক আছে, তোমার যদি এই বিষয়ে তথ্য না থাকে, তোমার মানি রয়েছে, তোমার মেন রয়েছে, তোমার মেশিন রয়েছে, মেথড রয়েছে, সব কিছু রয়েছে, অর্থাৎ প্রপার তথ্য যদি তোমার না থাকে, প্রপার ইনফরমেশন যদি তোমার না থাকে, তাহলে তোমার 6M পুরোপুরি ফেল করবে। এই জন্য তথ্যকে বর্তমানে বলা হয় সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই প্রপার তথ্য না থাকার কারণে আমরা দেখব আসলে কি ঘটতে পারে। দেখো, হ্যাঁ কি আছে এখানে, অপর্যাপ্ত তথ্যের মারাত্মক ফলাফল। হ্যাঁ, প্রথমে আমরা কি দেখবো, দেখো হ্যাঁ প্রথমে রয়েছে কি, দেখো কোডাক ক্যামেরা। হ্যাঁ, তোমরা যারা পুরোনো দিনের যে বিভিন্ন সিনেমা দেখে থাকো সেখানে দেখবে এই ক্যামেরাগুলো প্রচলন রয়েছে। এটা হচ্ছে কি কোডাক ক্যামেরা। এই ক্যামেরার যখন লঞ্চ হয় এই ক্যামেরার ব্যাপক চাহিদা রয়েছিল, কিন্তু বর্তমানে সেই ক্যামেরাগুলো নেই। কিন্তু কেন নেই? তো 1975 সালে আমরা যে বর্তমানে যে ডিজিটাল ক্যামেরাগুলো করছি, 1975 সালে কোডাক ক্যামেরা এই ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেছিল, কিন্তু তারা মার্কেটে লঞ্চ করেনি। তৎকালীন যে কোডাকের সিইও ছিলেন স্টিভ সেজন, তো তিনি বলেছিলেন যে আমরা আসলে 1975 সালে ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেছিলাম, কিন্তু আমরা এটা মার্কেটে লঞ্চ করিনি। যে কোডাকের যে অথরিটি ছিল তারা বলেছিলেন যে আমরা যদি এই ডিজিটাল ক্যামেরা মার্কেটে লঞ্চ করি তাহলে আমাদের যে ফিল্মের চাহিদা আছে, ফিল্ম বেসড যে একটা ইন্ডাস্ট্রি আছে বা যে কাস্টমারগুলো আছে, তারা এটাকে সাপোর্ট না করতে পারে। সেক্ষেত্রে কি হবে, আমার যে বর্তমান যে ক্যামেরাটা আছে সেটা সেলসও কমে যেতে পারে। কিন্তু এই ভয়ের কারণে তারা যখন পরবর্তীতে ডিজিটাল ক্যামেরা লঞ্চ করেনি, একটা সময় কি হচ্ছে, এই কোডাক ক্যামেরা মার্কেট থেকে চলে গেছে এবং সর্বশেষ 2012 সালে কোডাক কোম্পানি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এবং মার্কেট থেকে আউট হয়ে যায়। এর কারণ হচ্ছে এই কোডাক যে অথরিটি ছিলেন তারা যে জনগণের চাহিদা, কাস্টমারদের যে চাহিদা সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। জনগণের চাহিদা সম্পর্কে তাদের প্রপার ইনফরমেশন ছিল না। আচ্ছা,
এরপরে দেখি, হ্যাঁ, এরপরে রয়েছে নোকিয়া। 1990 বা 2000 সালের শুরু দিকে নোকিয়ার ব্যাপক চাহিদা রয়েছে। তখন মোবাইল ফোন বলতে মূলত নোকিয়াকে বোঝানো হতো, কিন্তু এখন নোকিয়া নেই। কারণটা কি? কারণ হচ্ছে 2007 সালে যখন স্টিভ জবস আইফোন আবিষ্কার করেন, তখন সমস্ত মোবাইল ফোনে যত ক্রেতা রয়েছেন তারা সকলে আইফোনের দিকে অনেকটা ঝুঁকে যান, যার কারণে নোকিয়া মার্কেট থেকে অনেকটা বিতাড়িত হতে বাধ্য হন। কারণটা কি? কারণ ছিল নোকিয়া ছিল অনেকটা হার্ডওয়্যার বেসড মোবাইল ফোন, অর্থাৎ তারা সফটওয়্যারের চেয়ে হার্ডওয়্যারের দিকে বেশি গুরুত্ব দিতেন। যখন আইফোন আসলো, মানুষ সকলে দেখলেন যে আইফোনের সঙ্গে টাচ স্ক্রিন, একই সঙ্গে গান শোনা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে, কিন্তু নোকিয়া হার্ডওয়্যারের দিকে তারা ফোকাস করতেন। কিন্তু পরবর্তীতে 2008 সালে নোকিয়া কি করেন, তারা তাদের নিজস্ব একটি অপারেটিং সিস্টেম চালু করেন, সেটি কি সিম্বিয়ান। কিন্তু সিম্বিয়ান অপারেটিং সিস্টেমটি ওই সময় অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি। টিকতে না পারার কারণে পরবর্তীতে নোকিয়া নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেন এবং নিজেদের মোবাইল ফোন প্রস্তুত থেকে অনেকটা তারা দূরে সরে যান, এবং একটা সময় তারা নোকিয়া উইন্ডোজের কাছে নিজেদের যে ব্র্যান্ড নেম সেটা বিক্রি করে দেন। এবং এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে যে কাস্টমার যে চাহিদা রয়েছে, তারা যে বিষয়গুলো চাচ্ছে, হ্যাঁ, যে বিষয়ে যে ফিচার্স বা বিষয়গুলো পেলে তারা স্যাটিসফাইড হবে, সেই ফিচার্সগুলো কিন্তু নোকিয়ার ফোনে ছিল না। যার কারণে কি হয়েছিল, নোকিয়া একটা সময় তারা মার্কেট থেকে আউট হয়ে যায়। আচ্ছা, এরপরে কি রয়েছে? ব্ল্যাকবেরি। তোমরা হয়তো অনেকে জেনে আবিষ্কার হবে যে জার্মানির যে বর্তমান চ্যান্সেলর রয়েছে অ্যাঙ্গেলা মার্কেল এবং সাবেক যে ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা, তারা কিন্তু ব্ল্যাকবেরি ফোন ইউজ করতেন। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে ব্ল্যাকবেরির যে সিকিউরিটি, ব্ল্যাকবেরির সিকিউরিটি অনেক হায়ার কোয়ালিটির, যার কারণে অনেক বড় বড় যে ভিআইপি ব্যক্তি তারা এগুলো ব্যবহার করতেন। যখন 90-এর দশকে ব্ল্যাকবেরি আসে, অনেক কি বলবো যে বিভিন্ন অনেকগুলো বাটন সহকারে এই ফোনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু পরবর্তীতে যখন যে আইফোন আসে, আইফোন আসার সাথে সাথে ব্ল্যাকবেরি কি করে, যে অনেকটা হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায় ফোনের কাছে, যার কারণে পরবর্তীতে ব্ল্যাকবেরি কি করে, তাদের যে ফোন উৎপাদন ইউনিট সেটা বন্ধ করে দেয়। সেটা বন্ধ করে দিয়ে তারা মূলত সফটওয়্যার উৎপাদন দিকে মনোনিবেশ করে। আচ্ছা, এরপরে কি রয়েছে? হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়াকম্যান। হ্যাঁ, বর্তমান সময়ে যে আমাদের কাছে একটি স্মার্টফোন থাকে, যেমন অনেকটা ক্রেডিটের বিষয় মনে করে একটা আইফোন থাকাকে 80-র দশক এবং 90-এর দশকে তখনকার যে যুবক ছেলে মেয়ে ওয়াকম্যান নিজের কাছে একটা ওয়াকম্যান থাকাকে অনেকটা ওই রকম মনে করতেন। এই ওয়াকম্যানটি সনি কোম্পানি, সনি কর্পোরেশন 1979 সালে লঞ্চ করেন। ঠিক আছে, 1979 সালে লঞ্চ করেন, কিন্তু পরবর্তীতে অর্থাৎ 2000 সালের শুরুর পর থেকে ওয়াকম্যানের মার্কেট অনেকটা ফল করতে থাকে। কারণ হচ্ছে যখন কি বলে এটাকে, অ্যাপল যখন তোমার আইপড লঞ্চ করলো মার্কেটে, আইপডে কি হতো, একই সাথে অনেকগুলো গান শোনা যেত, ভিডিও দেখা যেত, বা আইপডের আগে MP3 প্লেয়ার ছিল, তো MP3 প্লেয়ারে দেখা যেত একই সঙ্গে প্রায় 1000 বা 500 গান লোড করে শোনা যেত। কিন্তু ওয়াকম্যানে কি হতো, যে একটি ক্যাসেটে সর্বোচ্চ 12টা গান থাকতো। কিন্তু ওয়াকম্যান পরবর্তীতে মার্কেট থেকে বিতাড়িত হয়। কেন? কারণ হচ্ছে তারা কিন্তু আসলে জনগণের যে চাহিদা, অর্থাৎ কাস্টমারের যে চাহিদা, সেটা কিন্তু তারা ঠিকমতো যাচ করতে পারেনি, সেটা তারা ঠিকমতো অ্যানালাইসিস করতে পারেনি, যার কারণে একটা সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস পরবর্তীতে মার্কেট থেকে তারা বিতাড়িত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপর্যাপ্ত তথ্যের যে মারাত্মক ফলাফল আমরা এটা এই 4টা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এখন পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে যদি কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা এই অনলাইন ক্লাসের যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা লিখে দিবে, আর আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। শেষ।